শুভ সন্ধ্যা। আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ। ভালো বলতে গেলে ভালো আছি বলাটা হয়তো ভুল, পুরোটাই ভুল। একেবারেই ভালো নেই। উম, একটা দুশ্চিন্তা তো মানে দীর্ঘ এই 3 বছর ও, যেভাবে আমরা সকলে একটা আমরা মানে একটা অধ্যায়ের মধ্যে যাচ্ছি, যেটা কি কারোরই ভালো থাকার কথা নয়। তো ভালো লাগছে না, তাই লাইভে এলাম। আলাদা কোনো বার্তা নেই, আলাদা কোনো বিষয় নিয়ে কথা হবে না, তবে সব কিছু একটু একটু করে বলা হবে। যে প্রথম কথা বলছিলাম যে দেখুন, যারা যাদের বাড়ির পাশাপাশি কোনো নেতা মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, যাদের বাড়ি যেখানে যাদের পাশাপাশি পাবেন, মানে নেতা মন্ত্রীদের এখন কাছে পাবেন, এরপরে কিন্তু পাশে যেতে পারবেন না। তো ডেপুটেশন দিন, আমার সাথে যোগাযোগ করুন। আমি আমাদের দাবিগুলো আলাদা করে টাইপ করা আছে বা টাইপ করে দেব, সেগুলো আপনাদের পিডিএফ পাঠিয়ে দেব। তো নেতা মন্ত্রীদের এখন আমরা পাশে পাবো, নেতা মন্ত্রীদের কাছে কিন্তু ডেপুটেশনটা দিলে ভালো হয়। অনেকেরই বাড়ির পাশাপাশি কিন্তু সবাই যাচ্ছে, সবটাই যে বিদেশগাজী দাদা করবে বা ঐক্যমঞ্চ করবে এমনটা নয়। ঐক্যমঞ্চ সকলের মিলেই ঐক্যমঞ্চ। তো অন্যের কাঁধে কিছু ক্যান্ডিডেট আছে, মানে সবার ক্ষেত্রে বলছি না, তারা চুপচাপ দেখে। কিছু ক্যান্ডিডেট আছে তারা হচ্ছে চুপচাপ দেখে, আর ওই পিছনে কি বলে পিএনপিসি, হ্যাঁ, এগুলো করে। তো তাদের ক্ষেত্রে বলছি, যারা সোশ্যাল মিডিয়াতে একটু নিজেকে জাহির করতে ব্যস্ত, যারা কাজ করে, তাদের যদি ভুলভ্রান্তি হয় বা না বুঝে তাদের কি করে তাদেরকে বিভিন্নভাবে অ্যালিগেশন দিয়ে বিভিন্নভাবে তাদেরকে মানে পচিয়ে দেওয়া যায়, এরকম একটা ব্যাপার, যদিও এটা সম্ভব না, মানুষ সবাই জানে। তো সেই সব বীর বিপ্লবী যারা ফেসবুকে বিশাল বিশাল ভাষণ দেয়, তাদের জন্য বলছি যে আপনাদের এখন নেতা মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, বিভিন্ন এমএলএ, তারা বিভিন্ন বাড়ির কাছাকাছি, প্রত্যেকের বাড়ির কাছাকাছি যাচ্ছে প্রচারে। তো সেখানে ডেপুটেশন দিন লিখে যে আমাদের দীর্ঘদিনের নিয়োগ দেরি হচ্ছে, দীর্ঘদিন অপেক্ষা হচ্ছে। তো সেই অনুযায়ী কিন্তু এই নির্বাচনের পর, সরকার গঠন হওয়ার পর কিন্তু আমাদের ভ্যাকান্সি বৃদ্ধি করতে হবে, নাহলে কিন্তু আমরা এই পশ্চিমবঙ্গের বুকে কিন্তু আমরা একটা সম্পূর্ণ একটা বঞ্চিত শ্রেণী। আমাদের কিন্তু এবার কিন্তু আমরা সত্যিকারের জ্বলে উঠব। আমরা কিন্তু কোনো কিছুই কিন্তু আমরা মানে আমাদের থামিয়ে রাখা যাবে না। তো এইরকম ডেপুটেশন দিন, আমার কাছে পার্সোনালি যোগাযোগ করতে পারেন, কেউ সাদা কাগজে লিখে দিতে পারেন, অনেকেই আছেন দিচ্ছেন, আমি দেখলাম উত্তর 24 পরগনায় অনেকে দিয়েছে। তো এইরকম প্রত্যেকের নিজের স্বার্থে কিন্তু এই লড়াই। এখানে বিদেশগাজী কি করবে, ঐক্যমঞ্চ কি করবে বা আদার্স কি করবে, কোনো ব্যাপার নয়। বিদেশগাজীর কাছে অত আশা করলে হবে না। অনেক লড়াই করা হয়েছে, অনেক ভয় ডরহীন লড়াই হয়েছে, অনেক পুলিশ ধরে নিয়ে গেছে, অনেকবার পুলিশ আটকে রেখেছে, অনেকবার সারা রাত থানায় থেকেছি, যে জায়গা আমি জীবনে ভুলতে পারবো না সে সময়টা, 1:30 থেকে পরের দিন সন্ধ্যা পর্যন্ত। তো সেই জায়গায় দাঁড়িয়ে সবসময় একটা মানুষ বা একটা শ্রেণীর উপর তুলে দেওয়ার থেকে প্রত্যেকেই কিন্তু একই চাকরির জন্য আমরা ট্রাই করছি। তো পারলো না, বিদেশ কাজে পারলো না বলে তার নামে বিশাল কিছু বললাম বলে নিজে আবার গর্তে ঢুকে ঢুকে গেলাম, সেটা না করে প্রত্যেকে নিজের জায়গা থেকে যারা এই কথাগুলো রটায়, বিভিন্ন ভুলভ্রান্তি কথা, তাদেরকে বলবো যে পাশাপাশি নেতা মন্ত্রীরা যাচ্ছেন, পাশাপাশি এমএলএরা যাচ্ছেন, সেই যেই দলেরই হোক না কেন, তাদেরকে ডেপুটেশন দিক। ডেপুটেশন দিয়ে জানাক যে সরকার গঠন হওয়ার পর আমাদের ভ্যাকান্সি বৃদ্ধি করতে হবে, দীর্ঘদিন অপেক্ষায় আছি,
এই সামান্য 13,421টা ভ্যাকান্সি আমাদের কাছে একদম কম। আমরা কিন্তু শুধু এই 3বার ভোট দিলাম, আমরা 3বার একইভাবে আমরা অপেক্ষায়, বেশি লোকসভা ভোটের আগের থেকে নিয়োগ হবে করে বলা হচ্ছে। তো নেতা মন্ত্রীদের কাছে ডেপুটেশন দিন, কারণ আমি যেই চাকরি পান না কেন প্রায় যা ধরে 39,000-এর মতো আপনার স্যালারি হবে, 39-40-এর কাছাকাছি। তো তা থেকে কিন্তু 500 টাকা আমাকেও দেবেন না বা ঐক্যমঞ্চকেও দেবেন না, প্রত্যেকের নিজের স্বার্থের লড়াই। তাই বলবো কাছাকাছি এখন নেতা মন্ত্রীদের পাবেন, প্রধানমন্ত্রীকেও পাবেন, মুখ্যমন্ত্রীকেও পাবেন। তো এই সময়টা আমাদের ডেপুটেশনগুলো হাতে ধরিয়ে দিন যে আমাদের দীর্ঘদিন অপেক্ষায় রয়েছে, আমাদেরকে ভ্যাকান্সি বৃদ্ধি করাতে হবে। ভ্যাকান্সি তো আপনি বিকাশ ভবন যান, এপিসি ভবনের কোনোদিন ভ্যাকান্সি বৃদ্ধির ক্ষমতা নেই, একটা ভ্যাকান্সি বাড়ানো তাদের ক্ষমতা নেই। আপনি কোনো আধিকারিক আপনাকে কিন্তু সুস্পষ্ট ধারণা দিতে পারবে না, এটা একমাত্র সরকার স্যাংশন করতে পারে পোস্ট। সেই সরকার বলতে গেলে আমরা বুঝতে পারছি সরকার কারা, তো তেনাদেরকে ভালো করে বলতে হবে। না বললে কিন্তু এই ভ্যাকান্সিতে কিন্তু নিয়োগ হবে। আপনারা ডেপুটেশন দিন, 1 কপি করে ডেপুটেশন নিজের কাছে রেখে দিন। কারো যদি হেল্প লাগে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন। এই জায়গাগুলো করুন, একদম চুপচাপ কোনো কিছু না করলে। গতবার যে লোকসভা ভোট, সেই সময় অ্যাক্টিভলি কিন্তু আমরা ঐক্যমঞ্চের পক্ষ থেকে নেতা মন্ত্রী, তারপর শাসক বিরোধী প্রত্যেকের কাছে কিন্তু গেছিলাম, আপনারা দেখেছেন যারা পুরনো গ্রুপে আছেন। এবারে করছি না, আর কেউ করার লোক নেই। কিন্তু কোনো একটা ভুল হোক, ভুল না হলেও না বুঝে কোনো একটা নেগেটিভ কোনো কিছু তৈরি হোক, 22 স্টেটের বিরোধী কিছু তৈরি হোক, দেখবেন সারা গ্রুপে গর্ত থেকে বেরিয়ে ফেসবুকে বিশাল বিশাল বিপ্লব তৈরি হবে, বিপ্লবী লেখা তৈরি হবে। কিন্তু আজকে কটা বলুন তো কেউ এই ভ্যাকান্সি বৃদ্ধির দাবিতে কোনো নেতা মন্ত্রীর কাছে ডেপুটেশন দিচ্ছে? বলুন তো এটা দিচ্ছে? আমরা তো লোকসভা ভোটের আগে দিয়েছিলাম। যে দলই মানে শাসক হোক না কেন, যে দলই সরকার গঠন করুক, আমরা শাসক বিরোধী প্রত্যেকের কাছে 50,000 দাবি রাখবো। আজকে দেখুন যারা ভোটে দাঁড়িয়েছেন, তারা দেখুন সকাল থেকে রাত তাদের কিন্তু তারা ক্যাম্পেনিং করে যাচ্ছেন, বাড়িতে বাড়িতে প্রচার চালিয়ে যাচ্ছেন জেতার জন্য। আর আমরা যদি 23টা জেলার ক্যান্ডিডেট, 58,000 ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেট যদি কিছু না 10,000 যদি আমরা স্বতঃস্ফূর্ত আন্দোলন চালিয়ে যেতে পারি, এটা ন্যায্য অধিকারের দাবি। প্রত্যেকটা প্রাথমিক স্কুলে কিন্তু শিক্ষক নেই, প্রত্যেকটা প্রাইমারি স্কুলে কিন্তু শিক্ষক নেই। যদি প্রাথমিক স্কুল বাঁচাতে হয়, গরিব মধ্য নিম্নবিত্ত ঘরের সন্তান, রিক্সাওয়ালাদের সন্তান, যে স্কুলেরই ভরসা, যে অবৈতনিক বিদ্যালয়, যে বিনামূল্যে শিক্ষা, সেই বিনামূল্য শিক্ষার যে প্রাথমিক স্কুলগুলো আমরা প্রত্যেকটা আমাদের জেলার, আপনাদের ব্লকে ব্লকে দেখুন প্রত্যেকটাই প্রাইমারি স্কুলের হাল কিন্তু খুব খারাপ। তো সেই প্রাইমারি স্কুলে হাল ফেরাতে হলে আগে কাঠামোগত উন্নয়ন করতে হলে আগে শিক্ষক নিয়োগ দরকার। তো শিক্ষক নিয়োগ ধারাবাহিক হয়নি। আপনারা বলুন তো 2011 সালের পর থেকে কতবার এসএসসি দিয়েছেন? কতবার 15 বছরে কতবার এসএসসি দিয়েছেন আপনারা বলুন? কতবার টেট দিয়েছেন বলুন? সেই জায়গায় দীর্ঘদিন পর পরীক্ষা, 2018 সালের যারা ডিএলএড, তারা দীর্ঘদিন পর 2022-এ সুযোগ পেয়েছে। তো সে সুযোগ পাওয়ার পর কি হলো? 22 গেল, 23 গেল, 24 গেল, 25 গেল, 26 যাওয়ার মতো অবস্থায় আছে। তারপরও বাড়িতে বসে 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 থাকবেন? দেখুন সোশ্যাল মিডিয়া, আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় অ্যাট্রাকটিভ হয়ে যাচ্ছে প্রত্যেকেই, যে সোশ্যাল মিডিয়ায় যা হবে সেগুলো দেখে যাই। কিন্তু বাস্তবের মাটিতে পা দিয়ে লড়াই করাটা কিন্তু, যারা একবার এসেছে এর আগে আন্দোলনে, অনেকেই লাইভ দেখছে, আমি দেখেছি, তারা কিন্তু আবারও আসে। এই ন্যায্য অধিকারের দাবি আপনি আমি, আমরা ব্যাচেলার ছেলেরা, যারা হাউস ওয়াইফ আছে, যারা বিবাহিত ছেলেরা আছে, প্রত্যেককেই স্বতঃস্ফূর্তভাবে নামতে হবে। আপনি দেখবেন একটা কোনো নেগেটিভ কোনো কিছু তৈরি হলে দেখবেন চারিদিকে হোয়াটসঅ্যাপ, ফেসবুকে বিশাল বিপ্লব তৈরি করার বিশাল পরিবর্তনের বার্তা চলে আসে। তারপর আস্তে আস্তে দেখবেন সব হারিয়ে যায়। এই অসময়ে দুঃসময়ে 22 স্টেটের কে সাপোর্ট দেয় বলুন তো? এই অসময়েও কিন্তু আমি এই লাইভ করছি, কারণ আমি যন্ত্রণাটা বুঝি। আর যারা এই ফলোয়ার বৃদ্ধি নিয়ে অনেক কথা অনেকেই দেখি,
তো আমি তাদের জানি না তাদের কতটা গায়ে লাগে কেন। কোনো ইম্পর্টেন্স না পেলে, গুরুত্বপূর্ণ কোনো বার্তা না থাকলে এমনি এমনি তো ফলোয়ার বাড়ে না, রেগে গেলে তো হবে না। আর একটা কথা ভাববেন যে এক শ্রেণীর মানুষ আছে আপনাকে আপনার ভালো সহ্য করতে পারবে না। বিশেষ করে দেখবেন আপনার বাড়ির আশেপাশে কিছু মানে যারা যেমন চাকরি করে, যারা কিছু কিছু ক্যান্ডিডেট আছে যারা চাকরি পেয়েছে, 14 টেট হোক 17 টেট হোক, সামনে বলবে অনেক অনেক, কিন্তু আপনাকে উপদেশ দেবে, আপনার বলবে তোরা পাচ্ছিস না, এই করছিস না, দেখ এই ভোটের ডিউটি করতে যাচ্ছে, এই করতে, সব দেখাবে। কিন্তু সে মনে মনে কিন্তু অনেকেই চাইবে না যে আপনি চাকরি পান। এটা মাথায় দেখবেন, মিলিয়ে নেবেন। সমাজ এমন হয়ে গেছে না, আপনি চাকরি না পেলে বলবে যে তোর যোগ্যতা নেই, হয়নি, যোগ্যতায় পাসনি, দেখ পাশের বাড়ি ওরা ওটা পেয়েছে, ওই ছেলেটা পেয়েছে, ওই মেয়েটা পেয়েছে। আপনি যদি দূরে পান, মনে করুন আপনার জেলা হুগলি, আপনি কোচবিহারে পেলেন, তো তখন বলবে তা তুই নাম্বার অতটা তোর থেকে কিছুই পারিসনি, কোচবিহারে পাঠিয়ে দিয়েছে, তো মেরিটে হয়ইনি। আবার আপনি যদি বাড়ির কাছাকাছি পান, তখন বলবে নিশ্চয়ই তুই কিছু না কিছু করেছিস, মাটি দিয়েছিস, নাহলে বাড়ির কাছে কি করে পেলে। অ্যাকচুয়ালি কোনো মানুষকে আপনি 100% কোনো মানুষের কাছে ভালো হতে পারবেন না। কোনো মানুষ, বিশেষ করে আপনার মা ছাড়া, মা বাবা ছাড়া, আর বিশেষ কয়েকজন বন্ধু বান্ধব ছাড়া মানুষ কিন্তু ভালো চাইবে না। আপনি বাড়ির কাছে পেলেও এক কথা বলবে, দূরে চলে গেলেও এক কথা বলবে, না পেলেও এক কথা বলবে। যারা চাকরি করছে প্রাইমারিতে, সে চাইবে না যে তুমি আমি চাকরি পাই। সবার ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, কিন্তু কটা শিক্ষক শিক্ষিকা বলুন তো আমাদের হয়ে লড়ে? আর কিছু ক্যান্ডিডেট আছে 22 স্টেটের পাস, তাদের কোনো মানে কিভাবে তারা পাস করেছে আমি জানি না, বিদ্যে বুদ্ধি তাদের কি আছে জানি না। তারা এই ঐক্যবদ্ধতা যতটা হালকা করবে, এই আন্দোলন নিয়ে অনেক অনেক কথা বলতো, আমরা কি করা হয়নি, পর্ষদ, হাইকোর্ট, আন্দোলন নিয়ে এ যাবৎকালের 22 স্টেটের ক্যান্ডিডেটরা আন্দোলন যা করেছে, এর আগে কোনো প্রাইমারি টেট পাসরা এরা করতে পারেনি। আমি যেটা বলতে চাই, বাড়ির পাশাপাশি সব মাস্টার আছে আপনার, কেউই কিন্তু আপনার ভালো চায় না, আপনি চাকরি পান চায় না। যারা কিছু জন যারা চাকরি পেয়ে গেছে, একটু ভালো করে ভেবে দেখবেন। তাই কে কি বলার দরকার নেই, আমার বেকার আর বেকারিরাই আমাদের বন্ধু। এই ভোট মিটে গেছে প্রায়, আজকে কত তারিখ, এই মাসটা যাচ্ছে, মে মাসের মাঝামাঝির দিকে কিন্তু সরকার গঠন হয়ে যাবে। সরকার গঠন হলে কিন্তু আমাদের দাবি থাকবে, দাবি না, এটা ন্যায্য অধিকারের লড়াই থাকবে। এটা যদি আপনারা সাথ দেন, প্রত্যেকেই যদি পাশে থাকেন, পাশে থাকার কোনো জায়গা নেই, পাশে থাকার কথাটা বলছি, প্রত্যেকে নিজের স্বার্থে আসবেন। কারণ 39-40 হাজার আপনার পারিশ্রমিক আপনি পাবেন, ডিএ পাবেন, বিভিন্ন কিছু আপনার পরপর যোগ হবে, তো সেইগুলো পাবেন, তার থেকে কিন্তু আমাকে বা অন্য কাউকে আপনি দেবেন না। আপনি সংসার করবেন, আপনি বিয়ে করবেন, আপনি স্কুলে যাবেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সুতরাং লড়াইটা প্রত্যেকে নিজের জন্য আসবেন। সোশ্যাল মিডিয়াতে কারা বিভ্রান্ত ছড়াচ্ছে, কারা কি করছে, সেসব না ভেবে শুধুমাত্র ভ্যাকান্সি বৃদ্ধির দাবিতে রাজপথে আসুন। আর কিচ্ছু চাই না, আমরা কিচ্ছু চাইবো না। আমরা ভ্যাকান্সি বৃদ্ধি চাই, 13,000 ভ্যাকান্সি, বাদ বাকি তো 13,000-এর মধ্যে বলুন বাদ বাকি কত হচ্ছে, মনে করুন 58,000 থেকে 13,000 বাদ দিন, 60,000 থেকে 13,000 বাদ দিন, এতগুলো তো বাদ চলে যাবে। এই হেরে যাওয়াটা আপনারা কেন মানবেন? আমরা পারবো প্রতিরোধ গড়ে তুলতে। এই হেরে যাওয়াটা কেন মানবেন আপনারা? প্রথমত ভ্যাকান্সি বৃদ্ধি করতে হবে, 2 মাস ওয়েট করতে রাজি আমরা, 2 মাস ইন্টারভিউ নেওয়ার দরকার নেই। পরিষ্কার কথা বলছি, যারা অ্যাপ্লিকেশন করেছেন সেই বয়স থেকেও আপনি 40 ওভার হয়ে গেলেও আপনি ইন্টারভিউ দিতে পারবেন, কোনো চাপ নেই। আজকে বিকাশ ভবন, এপিসি ভবন গেলে বিশাল সিকিউরিটি। আমার কিছু কিছু ক্ষেত্রে চেনা থাকতে পারে, কিন্তু আননোন কেউ গেলে সেখানে কথা বলাও মুশকিল,
আমারও এই জায়গাটা তৈরি করতে সময় লেগেছে আলাদা করে। বিকাশ ভবনে গেলে আলাদা করে কোনো আধিকারিক বা দেখা করি, এটা বললে ভুল হবে না, কিন্তু কিছু কিছু আধিকারিক কথা বলবে তাদের নিজের সম্পত্তি বিকাশ ভবন, তারা পাবলিক সার্ভিস কমিশন, তারা পিএসসি দিয়ে এসছে, মানে পাবলিক সার্ভেন্ট তারা, কিন্তু তারা আমাদের সাথে ব্যবহার করবে আমরা যেন বাংলাদেশ থেকে এসছি। এই জায়গাটা তৈরি প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের ট্যাক্সের পয়সায় তুমি গাড়ি চালিয়ে আসবে, এসি গাড়ি, এসে এসি গাড়িতে থেকে নেমে এসি রুমে এসে বসবে, একটা বিশাল বিশাল রুমে একজন মানুষ বসে আছে, আর আমাদের সাথে 2 মিনিট কথা বলতে পারবে না। এটা একমাত্র আমরাই পারি, আমরা ছাত্র দল, তরুণের দল, আমরাই পারি এই জায়গাটা তৈরি করতে, পরিবর্তন আনতে, এইসব অফিসারদের মুখের সামনে চোখে চোখ রেখে কথা বলতে। আমি সেদিন বলে এসেছি যে আপনি তথ্য দেবেন না, কেন দেবেন না? আপনি দিতে বাধ্য, যে কি পরিস্থিতি আমাদের সামনে, কি হতে চলেছে, কি হবে। আপনি বসে আছেন এখানে, আর আপনি বসে আছেন, আমাদের জন্য বসে আছেন। আমি এই ডাইরেক্ট কথা বলতে ভালোবাসি, এই জন্য অনেক মানুষের কাছে কিন্তু আমি খারাপ, তো সব মানুষের কাছে ভালো হওয়া যায় না। অনেকে আমাকে বলেছে যে কাজ করলে দাদা মানুষ চায় আপনাদের কাছে, এতদিন নিয়োগ হয়নি, কিন্তু বাস্তবিকই যদি স্বতঃস্ফূর্ত 20,000 ক্যান্ডিডেট যদি রাজপথে পেতাম, 20,000, একদম একদম এইবারে আন্দোলনটা দেখুন, এই বিকালবেলা বা সকালবেলা বেরিয়ে যে মা রাত্রে বাড়ি ফিরছি, এই কথা কিন্তু, বা বাড়ির কাউকে বললেন যে রাত্রে বাড়ি ফিরছি, এই কথাগুলো এবার ভুলে যাবেন। হয় এবার নয় নেভার। সত্যি একেবারে মানসিক একটা কষ্ট, মানে সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে যাই আমি, পোস্ট করি টুকটাক, তো একটা অন্যরকম একটা নিজের একটা মানসিক চাপ তৈরি হচ্ছে ক্যান্ডিডেটদের, যে অনেকে হয়তো নিজেরটা নিয়েই, অনেকেই আমরা নিজেরটা নিয়েই বেশি ভাবছি, কিন্তু একটা সামনে থেকে একটা নেতৃত্ব দেওয়ার যে একটা চাপ, এত ক্যান্ডিডেট তো কিছু বাদ যাবে 100% যদি আরও 20-30 হাজার ভ্যাকান্সি যদি আমরা আনতে পারি। 42,000 নিয়োগ হয়েছিল 2014 টেট 16 রিক্রুটমেন্ট, তৃণমূল সরকার আসার প্রথম টেট 42,000 নিয়োগ, তারপর থেকে এখানে 13,000, আরও 20,000 ভ্যাকান্সি বাড়াতে হবে। স্যাংশন তৈরি হোক, স্যাংশন করা হোক। পোস্ট, আমি একটা কথা বলি ভালো করে দেখুন, অনেকে অনেক কথা বলবে, আপনি একটা ভালো পোস্ট করলেও দেখবেন ও তার বিরোধিতা করছে। এই লাইভ করছে কিন্তু এক শ্রেণীর মানুষ কিন্তু বিভ্রান্ত ছড়াবে, বিভিন্ন কথা বলবে, নানান কথা। আর এই লাইভ শুধু আমাদের 22 টেট পাস বা 23 টেট পাস এরা দেখছে না, বা 17 টেট পাস বা 14 টেট পাস। এই লাইভ কিন্তু অনেক ক্যান্ডিডেট আছে যারা নিয়োগে আসতে পারেনি, অনেক ক্যান্ডিডেট যারা আছে টেট এখনও টেট দেওয়ার অপেক্ষায় আছে, অনেক ক্যান্ডিডেট যারা বাতিল হয়ে যাচ্ছে। তো সকল রকম কমেন্ট হবে, এটা স্বাভাবিক। এই টুকটাক কমেন্ট দেখে আপনারা বিভ্রান্ত হবেন না। যারা দেখুন, অনেকে অনেক কথা বলবে। তো 42,000 নিয়োগ হয়েছিল 16 সালে, তারপরে আবার সেই নিয়োগ থেকে 738-এর মতো প্রশ্ন ভুলে, তারপর আবার 16,500, তারপর প্রায় 12-13,000-এর মধ্যে এই 2022-এর নিয়োগে হলো। মানে 14 টেট একটা ভগবান প্রদত্ত জিনিস, ভগবান প্রদত্ত। আর 14 টেট দেখবেন এরা সোনার চামচ নিয়ে জন্মেছে, এরা এতবার সুযোগ পেয়েছে। দেখুন, এই লাইভ দেখে এক শ্রেণীর মানুষ কিন্তু বলবে না ঠিক কথা বলছে, আবার দেখবেন যারা 14 টেট পাস তারা খুব গালাগালি দিচ্ছে তাদের গ্রুপে গিয়ে নানান রকম। আর সোশ্যাল মিডিয়াতে আমি আগে বুঝতাম না, কিছু 22 স্টেটের ক্যান্ডিডেট আছে, এখন ছোট্ট প্রচুর গ্রুপ হয়েছে শুধুমাত্র পিএনপিসি করার জন্য। কিন্তু তারা কোনোদিন এই মাটিতে নেমে দেখবে না যে এমএলএ যাচ্ছে, আমার বাড়ির পাশ দিয়ে মুখ্যমন্ত্রী যাচ্ছে, তার হাতে একটা ডেপুটেশন দিয়ে দেখি, তার হাতে একটা ডেপুটেশন দিয়ে দেখি আমাদের দাবি নিয়ে। সেটা কিন্তু করবে না। যত দোষ নন্দ ঘোষ। আরে ভাই বা বোন, বড় বড় কথা লিখছিস ফেসবুকে, একটু ফিল্ডে নেমে কাজ কর না। একটু বিকাশ ভবনে জানা, এপিসি ভবনে জানা, কালীঘাটে নবান্ন অভিযান পর্যন্ত আমরা করেছি
কোনো অরাজনৈতিকভাবে, পুরো রাজনৈতিক রং ছাড়া নবান্ন অভিযান করেছি আমরা। ভাবতে পারছেন, যারা নতুন গ্রুপে আছেন বুঝতে পারবেন না, কিন্তু যারা প্রথম থেকেই আমাদের কাছাকাছি এসেছিলেন তারাই জানেন যে পরিশ্রম কোথায় কি বলে। নবান্নয় যাচ্ছি আমরা, নবান্নের দিকে এগোচ্ছি। পুলিশ, নবান্ন তো হাই ভোল্টেজ এরিয়া বা হাই মানে অ্যালার্ট জায়গা, তো সিম্পল ড্রেসে পুলিশ কিন্তু আমাদেরকে কিচ্ছু বলছে না, সিম্পল ড্রেসে ঘুরছে ওরা, ঘুরে আমাদের কিভাবে তুলে নিল আমরা অবাক হয়ে গেলাম। আমি তো একটা মিষ্টির দোকানে ঢুকেছিলাম, গিয়ে ওখানে দক্ষিণ দিনাজপুর থেকে একজন এসে শুধুমাত্র ডাকে, এমন মানুষ আছে বলতে নেই এটা, যে বিদেশ গাজী ডেকেছে মানে যেতে হবে, ঐক্যমঞ্চ ডেকেছে মানে যেতে হবে। কি ডাকলো, কি দাবি দেখার দরকার নেই, এমন ভাই আছে অনেক, তাদের জন্যই এই কষ্টটা হয় বেশি। তবে মিষ্টির দোকানে ঢুকেছে, মিন্টু বলে ছেলেটার নাম, দক্ষিণ দিনাজপুর। আমাকে দেখে বলে, বিদেশ দা আমি এসছি, বাড়ি কোথায় তোমার? এমনি পথে ঘাটে চলতে ফিরতে প্রচুর আননোন, মানে অনেকেই যারা টেট পাস নয় বা টেট দেবে তারা অনেকেই চেনে, জিজ্ঞাসা করে। আমি কী ব্যাপার তোমার, নবান্নর সামনে মিষ্টির দোকান। তা বললো, বিদেশ দা আমার নাম মিন্টু, আমি দক্ষিণ দিনাজপুর থেকে এসছি আন্দোলনে, তোমার লাইভটা দেখে, কোনো গ্রুপে আমি যুক্ত নেই। তো সেই সময় ও মিষ্টি খাচ্ছে, আমি বুঝতে পারছি পুলিশ কিন্তু সিম্পল ড্রেসে আমাদের চারিদিকে কিন্তু ঢেকে নিয়েছে। এবার আমার দুটো মিষ্টি দিয়েছি, একটা মিষ্টি কোনোভাবে মুখে দেবো একটু হাফ, সেই পুলিশ পিছন দিক থেকে এসে বেল্টটা ধরলো, আমার বেল্ট। পুলিশের কাজ হচ্ছে বেল্ট ধরা, পিছনে বেল্ট ধরলে আপনি কিন্তু আর আপনার কিছু করার নেই, করে উঁচু করে তুলবে। আমি দাঁড়ান মিষ্টিটা খেয়ে নিই, তারপর কোনো মিষ্টি খাওয়া যাবে না, চলো। দুজনকে তুলে একদম উঁচু করে তুলে নিয়ে গাড়িতে নিয়ে তুললো। এই হচ্ছে নবান্ন অভিযান। বলা মুখে মিষ্টি, সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, আর সাংবাদিকরা তখন এসেও ওঠেনি, কলকাতা থেকে তারা নবান্নে যাবে, সে সময়টা তার লাগবে। তো তারা সাংবাদিকরা বারে বারে কল করছে, সেই ফোন ধরার কথা নেই, ফোন একদম পুরো কোমর ধরে বেল্ট ধরে উঁচু করে একেবারে গাড়িতে নিয়ে তুললো, কোনো কথা হয়নি। বিশৃঙ্খল চারিদিক থেকে পুরো আমাদেরকে ধরে নিয়ে কোনো কথাই বলতে দেয়নি। থানায় ঢোকার আগে জাস্ট একটা আমরা কর্মসূচি করেছিলাম, শুয়ে পড়েছিলাম আমরা, যাতে মুখ্যমন্ত্রী দেখেন। তো যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন রাজ্য আন্দোলন অন্য জায়গায় ইয়ে করুন, তো এটা দুর্ভাগ্য আমাদের। আমি দেখছিলাম 2 কোটি চাকরি দেওয়া হয়েছে, তো আমি 2 কোটির চাকরির কথা, মানে এখন তো বিরোধী কথা বললেই, মানে কোনো ন্যায্য কথা বললেও বিরোধী হয়ে যায়। এই 18 সাল থেকে যারা ডিএলএড করেছে তারা কেন বসে আছে 22-এর টেট পাস করে? আমার মতে তারাও তো 2 কোটির মধ্যে ঢোকার কথা ছিল। কেন এই 58,000 যারা ডিএলএড রয়েছে তাদেরকে কেন 58,000 থেকে বাদ দিয়ে আপনি 35,000 বলুন, তারা কেন বসে আছে? কেন 13,000 ভ্যাকেন্সি দেওয়া হলো? একটা রুটির একটা কিছু অংশ ছিঁড়ে ছুঁড়ে দেওয়া হলো, বললে বিরোধী। আমরা অনেক অনুনয় বিনয় করে জানানো হয়েছে, অনেক জায়গায় গেছি, অনেক মুখপাত্রের, কুণাল ঘোষ থেকে শুরু করে অনেক মুখপাত্রের কাছে গেছি আমরা। ক্যামাকি স্ট্রিট, কালীঘাটে 2টো অফিস রয়েছে, মুখ্যমন্ত্রীর বাড়ির বাসভবনে, সেখানেও গিয়ে আমরা ডেপুটেশন তুলে দিয়েছি। আমরা কি করিনি? মুখ্যমন্ত্রী 3 বছরে একবার দেখা করতে পারিনি আমরা অভিষেক ব্যানার্জির সাথে 3 বছরে একবার দেখা করতে পারিনি। 2 কোটি চাকরি হয়েছে, যদি হয়েও থাকে 18 সাল থেকে অপেক্ষা করে এই ডিএলএড টেট পাসটা কেন বসে রয়েছে, এটা প্রশ্ন থেকে যায়। হ্যাঁ, উত্তর দিনাজপুরের মিন্টু বর্মন, ঠিক দেবাশিস বাবু, হ্যাঁ উত্তর দিনাজপুরের মিন্টু বর্মন একটা ব্যাগ কাঁধে করে নিয়ে চলে এসছে, আন্দোলনে যাচ্ছি। উত্তর দিনাজপুর, ভাবতে পারছেন? এখানে কোচবিহার থেকে আসছে, শিলিগুড়ির থেকে আসছে, এখানে বলুন তো, এখানে সে পশ্চিম মেদিনীপুর থেকে আসছে, মালদা থেকে আসছে, জঙ্গলমহল থেকে আসছে, একদম প্রত্যন্ত গ্রাম থেকে মায়াকে বলে ভোরবেলা। বাঁকুড়া থেকে 2-3টে বাস নিয়ে এসছে, ভাবতে পারছেন? বাঁকুড়া থেকে 2টো বাসে করে এসছে, 2টো বাস ভাড়া করে নিয়ে এসছে কলকাতার রাজপথে আন্দোলন করার জন্য, ভাবতে পারছেন? বাঁকুড়ার একদম বাগমান্ডি, তারপর অযোধ্যা পাহাড়ের উপরে, যেখানে আদিবাসী সম্প্রদায়ের সন্তানরা, তারা কোনোদিন কলকাতা পথ চেনে না, তারা বাসে ভর্তি করে এসছে। 2 কোটি চাকরি কাদের দেওয়া হয়েছে? আমি জানি না সামনের দিনে কি হবে।
আমার চাকরিটাও কি হবে আমি জানি না, আমি সামনে থেকে তবু প্রতিবাদ করে যাব, কি হবে সেটা উপরওয়ালার হাতে তুলে দেওয়া রয়েছে। বাঁকুড়া থেকে দুটো না তিনটে বাসে ভোরবেলা, আগের দিন সন্ধ্যাবেলা বাঁকুড়া থেকে বেরিয়েছে দুটো বাসে, একদম প্রত্যন্ত গ্রাম, একদম অযোধ্যার টপ হিল, যারা গেছেন সেই টপ হিল থেকে নেমে এসছে, সেই নিচের থেকে উপরে দেখা যায় না, সেই টপ হিল থেকে আগের দিন টপ হিল থেকে মেয়েরা নেমে তারা বাসে উঠে, তারা বিকালবেলা বাসে উঠলো, ভোরবেলা কলকাতা রাজপথে আসলো। একটা মেয়ে বাইরে বেরোলে, গ্রাম্য মেয়েরা যারা কোনোদিন কলকাতা দেখেনি, শহর দেখেনি, বাইরে বেরোলে কত সমস্যা ভাবতে পারছেন একটা মেয়েদের, সেসব না ভেবে তারা রাজপথে এসছে যে ভ্যাকেন্সি বৃদ্ধি চাই, 50,000-এর দাবি। এটা ভাবতে পারছেন? টিএমসি একদম উত্তম গড়ায় বলছে যে টিএমসি লাগে, টিএমসি, বিজেপি, সিপিএম, তৃণমূল, আইএসএফ, আরও নানান আমাদের পার্টিটা দেখুন, একটা জায়গায় লিড করতে গেলে আমাদের পার্টিটা, বা আপনি শিক্ষক, আমরা আজ বাদে কাল শিক্ষক বা শিক্ষিকা হব, আমাদের মুখে কি কোনো রাজনৈতিক কোনো কিছু মানায়? তবে একটা জায়গায় লিড করতে গেলে সব দিকে ব্যালেন্স করে চলতে হয়, এই কথাটা মাথায় রাখবেন। আন্দোলন হয়নি, যে সরকার আমাদের চাকরি দেবে, যে সরকার আমাদের এই 50,000 নিয়োগ দেবে, সেই সরকার সাথে আমরা থাকবো। আমার লাইভের কথাগুলো ভালো করে শুনবেন। 18 সাল থেকে অপেক্ষায় আছে, 18 সাল থেকে যারা ডিএলএড করেছিল তারা অপেক্ষায় ছিল টেট দেব, সে 18 গেল, 19 গেল, 20 গেল, 21 গেল, 22-এর 11ই ডিসেম্বর পরীক্ষা দিল। এটা বঞ্চনা বলে না? হ্যাঁ, মুবারক ভাইও ও দক্ষিণ দিনাজপুর থেকে আসে, প্রত্যেকটা প্রোগ্রামে যায়। সদানন্দ দাস, শরীর ঠিক আছে? তোমার শরীর একেবারেই ঠিক নেই। মানুষ শরীর ঠিক থাকলেও মানসিক দিক থেকে মোটেও ভালো না। দেখুন, প্রত্যেকের উদ্দেশ্যে বলছে, স্বার্থপর এক শ্রেণী থাকবে, তারা শুধু দেখে যাবে, তারা থাকবেই। দেখবেন কোনো অন্যায় হলে, স্কুলে যখন চাকরি পাবেন, একটা স্কুলে 10-15 জন টিচার হলে দেখবেন এক শ্রেণী শুধু দেখে যাবে, আপনার সাথে কোনো অন্যায় হচ্ছে, প্রতিবাদ করবে না, কিন্তু পরে কিন্তু আপনাকে ফোন করে বলবে যে ভাই তোর সাথে এটা অন্যায় হয়েছে। এই সব মানুষের জন্যই কিন্তু এই সমাজটা অনেক সময় অন্যায় দিকেও কিন্তু, অন্যায় কোনো বিষয়েও কিন্তু মানুষ সমর্থন জানিয়ে অন্যায় কাজ করে যাচ্ছে। একটা স্কুলে কোনো একটা সমস্যা নিয়ে আপনার সাথে কারোর একটা বাক্য বিনিময় বা মত বিনিময় হচ্ছে, মানে মতের বিভিন্নতা হচ্ছে, তো আপনি সঠিক, কিন্তু আপনাকে মনে করুন এটা চাপিয়ে দেওয়া হলো, আপনি মেনেও নিলেন, কেউ প্রতিবাদ করলো না, কিন্তু সেই টিচার দেখবেন যারা প্রতিবাদ করলো না, তারা পরে আপনাকে ফোন করে কিন্তু জিজ্ঞাসা করে, ভাই তোর সাথে একটা অন্যায় হয়েছে, আমরা প্রতিবাদ করতে পারতাম, কিন্তু এই সমস্যা। আর এই শ্রেণী মানুষের জন্য কিন্তু আজকে এই ন্যায্য অধিকারের দাবিটা থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। এক শ্রেণীর মানুষ কিন্তু দেখছে, একটা লাইভ আপনি ভিউ 40, প্রায় 100কে ভিউ, 500কে ভিউ হচ্ছে, এতে 22 স্টেট নেই, প্রত্যেকেই দেখে। কিন্তু যখন আন্দোলন ডাকি, এই পুলিশ ধরবে, এই বাড়ি থেকে যেতে দিচ্ছে না, এই সংসার ছেড়ে যেতে পারছে না, এই বাচ্চা আছে যেতে পারছি না, এই আমার এই অফিসে কাজ আছে, আমার এই টিউশনি পড়ানো রয়েছে, এই সবগুলো থাকলে ভ্যাকান্সি কী করে আসবে? পরপর দিন যত যাবে জটিলতা বাড়বে। দেখুন, আমি যেটা বলছি, এই 3 বছর ম্যাটকে আটকে রাখা হয়েছে, কেন নিয়োগ হয়নি? প্রশ্নটা যদি করা হয়, কতদিন, প্রত্যেকটা কেস কতদিন করা যায়? যারা সিঙ্গেলে পাচ্ছে না, ডিভিশনে যাচ্ছে, ডিভিশনে পাচ্ছে না, সুপ্রিম কোর্টে গিয়ে এ বেঞ্চ সে বেঞ্চ, যে কোনো বেঞ্চে তুলে একটা রায় নিয়ে চলে আসছে, আর পর্ষদ সেই রায় মেনে কাজ করতেই হবে। এটা তো স্বাভাবিক ব্যাপার। আজকে মার্চের মধ্যে নিয়োগ হলে কোনো সমস্যা হতো? তবুও এই আন্দোলনের ফলে যে চাকরি প্রার্থীদের এই ঐক্যবদ্ধতা, যারা স্বতঃস্ফূর্ত ছিল, কয়েক হাজার ক্যান্ডিডেট, তাদের অবদান এই নোটিফিকেশান এসছে, এই নোটিফিকেশান এসছে, না হলে নতুন গেজেটেই নোটিফিকেশান আসতো, তবে অনেক পরে আসতো কিনা সন্দেহ রয়েছে। নোটিফিকেশান এসছে, ইন্টারভিউও শুরু হয়েছে, চলমান প্রসেস আমাদের, কোনো সমস্যা তৈরি হবে না, কিন্তু সমস্যা তৈরি হতেও বা কতক্ষণ?
এটাই কথা। কেউ দেখবে না আপনার চাকরি, আপনাকে দেখতে হবে, আমার চাকরি আমাকে দেখতে হবে। আমরা কি করতে পারি যারা সামনের থেকে লিড করি, যে জায়গাটা তৈরি করতে পারে, কিন্তু নির্ভয়ে তো আসতে হবে প্রত্যেককে। আজকে 10 জন 100 জন 200 জন 500 জন গেলে পুলিশ তুলে নিয়ে যাবে, 4টে 5টা বাস নিয়ে এসে টানতে টানতে উঁচু করে এভাবে সেভাবে নিয়ে চলে যাবে। কিন্তু যখন আমরা 10,000 জন নামবো পথে, তখন সেটা পারবে না, তখন কিন্তু একটা আলোচনায় আসবে। এটা বলতে হবে, প্রত্যেকের অভিযোগ রয়েছে, প্রত্যেকে অভিযোগ করবে, বিদেশ গাজীরা পারলো না, এটা পারলো না, ওটা পারলো না, এই করলে এই হতো, ওই করলে, ক্যালকুলেশন করবে বাড়িতে সবাই প্রত্যেকে, কিন্তু রাজপথে ফিরলে কিন্তু কেউ নামবে না। আইনি পথ নিয়ে বিশাল চুরচেরা বিশ্লেষণ হচ্ছে, চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, কিন্তু বাস্তবে যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে সাজেশন পাঠাচ্ছে, সে দেখলাম কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপেই নেই, ফান্ডিং তো দূর। তো মানুষ এই সোশ্যাল মিডিয়াতে এক শ্রেণীর মানুষ কিন্তু আনন্দ দেখে। আমি এই স্বতঃস্ফূর্ত যারা এই কয়েক হাজার ক্যান্ডিডেট যারা রাজপথে আসে, প্রত্যেকের অবদানের জন্য এই নোটিফিকেশান এসছে, না হলে এই ইন্টারভিউটুকু হতো না, কোনোভাবেই হতো না, এই ইন্টারভিউ হতো না। আবারও বলছি, কারণ সরকার পর্ষদের নতুন গেজেটটাই কিন্তু শুরু করতো দেরিতে, অনেক দেরিতেই শুরু করতো। সেই নতুন গেজেটটাই কিন্তু হতো, তাড়াহুড়ো করে এই আন্দোলন, একবার বারাসাত, একবার বিধানসভা, একবার এপিসি ভবন, একবার আপনার হচ্ছে ওটা কোথায়, শিক্ষামন্ত্রীর বাড়িতে। তো নানান দিকে যখন এত কিছু দেখলো, তখন ফট করে নোটিফিকেশানটা দেওয়া হলো চেপে দেওয়ার জন্য। আর যেটা ভেবেছিল যে নোটিফিকেশান দিলে এরা চেপে যাবে, বাস্তবিকই তাই। আজকে 22 স্টেট অনেক ক্যান্ডিডেট আছে, তাদের মুখের সামনে যেতে পারবেন না। যারা পথ চিনত না, যারা কোনো কলকাতায় একবার হয়তো আন্দোলনে এসছে, তারা বিশাল বিশাল এখন হয়ে গেছে, মানে সব পণ্ডিত হয়ে গেছে, আন্দোলনে আর আসে না। কিন্তু মুখের সামনে আপনি যাবেন শুধু অভিযোগ, কিন্তু নেতা মন্ত্রীরা আসছে, মুখ্যমন্ত্রীরা, মানে বিরোধী অনেক পক্ষরা আসছে, তাদেরকে ডেপুটেশন তো দিতে পারে, কেউ কেউ দেবে না। সব দায় নিয়ে কি বসে আছি? আবারও বলছি, 39,400-500 টাকার মতো আপনার স্যালারি হবে, তার থেকে কিন্তু 200 টাকা বা 2,000 টাকা কিন্তু আমাকে দেবেন না, বা যারা পরিশ্রম করছে তাদেরকে দেবেন না। আর প্রত্যেকটা কথা ইঞ্চিতে ইঞ্চিতে জবাব হবে একটা সময়। এই লাইভে আসি বলেই আপনারা বলতে পান, ফ্রন্টে দাঁড়িয়ে থেকে লড়াই, এর 5 জন গেলেও 10 জন গেলেও এর আগে আন্দোলন হয়েছে, তাই বলতে পান। নারায়ণচন্দ্র বাগ বলছে আন্দোলন ছাড়া উপায় নেই। অবশ্যই, আমি তো বলছি যে সেই আন্দোলন না বাড়ি ফিরে আসার আন্দোলন নয়। এরপরে সামনের দিনে দেখুন এই লাইভে এই সময় অনেকে অনেক কিছু বলবে। তো তোমার এবার ওঠো মা, মা ওঠো। যেটা বলছি, আপনাদের ব্যাগে ব্রাশ, কলগেট থেকে শুরু করে আপনাদের দৈনন্দিন জীবনে যা যা লাগবে, গামছা থেকে শুরু করে, পাওয়ার ব্যাংক থেকে শুরু করে, আপনার মোবাইল থেকে শুরু করে সব গুছিয়ে আনবেন, সব গুছিয়ে রাখবেন। এর এই ভ্যাকান্সিতে সত্যি কথা বলতে কি, এই যারা এই সদানন্দা লাইভ দেখছে, বতনু ভাই আমার লাইভ দেখছে, এরা তো বয়স পেরিয়ে গেছে, 40-এর কাছাকাছি বয়স। এরা কি করে লড়াই করবে, কি করে লড়াইয়ে আসবে? 13,421টা ভ্যাকান্সি, কি করে লড়াই আসবে? আর 28-29 স্কোর যারা আছে, 26-27 স্কোর যারা আছে, তারা একেবারে এখন মোটামুটি চাকরি পেয়ে গেছে। এখন তাদের অবস্থা এরকম একটা ব্যাপার, তারা বিন্দাস আছে, বিন্দাস, যে আমার 3 দিলে হয়ে যাবে, 4 দিলে হয়ে যাবে। আর প্রাইমারি শিক্ষা পর্ষদ সভাপতি এখন আর গেলে দেখা করেন না। কিন্তু নিচেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের 3-4 তলা থেকে আমরা কিন্তু ওনাকে নিচেই নিয়ে আসবো, নিচেই ডাকবো আমাদের সাথে কথা বলার জন্য। এটা আমাদের অধিকার, এটা অধিকার আমাদের। আবারও বলছি, এই অধিকার
আমাদের দিতে হবে। কেন দেখা করবেন না? সেক্রেটারি কেন দেখা করবেন না? ডেপুটি সেক্রেটারি কেন দেখা করবেন না? গৌতমবাবু কেন দেখা করবেন না? কি হয়েছে? কি হয়েছে দেখা করবেন না? কাদের জন্য? কাদের জন্য বলুন? কাদের জন্য? এই প্রাইমারি শিক্ষা পর্ষদ কয়েকশো স্টাফ আছে, কাদের জন্য আছেন? শুধু ডিএলএড পরীক্ষা নেওয়ার জন্য? স্কুলগুলোর অবস্থা তো প্রত্যেকেই বুঝতে পারছি। তাই প্রত্যেকেই বলছে চোখে চোখ রেখে কথা হবে, জোরালো আন্দোলন হবে, তালা চাবি ব্যবস্থা হবে। আমরা শুধু আমি শুধু অপেক্ষায় আছি, কারণ আমাদের কিন্তু যাদের বয়স, মানে আমাদের কিন্তু আর হারানোর নেই কিছু, সত্যি কথা বলতে গেলে আলাদা করে কিছু হারানোর নেই। আজকে সত্যি কথা বলতে কি জানেন তো, এই কিছু ক্যান্ডিডেট যারা অনেক বয়স্ক, যাদের বয়স পেরিয়ে যাচ্ছে, তারা কিন্তু স্বতঃস্ফূর্ত ভূমিকা দেখায়, কিন্তু যারা এই 22, 23, 24 বছর বয়স, 25 বছর বয়স, যারা হাই একাডেমিক, যাদের, তারা ভেবে নিয়েছে আমি দাঁড়াবো হয়ে যাবে। কিন্তু আমি এই আগের লাইভে বলেছি, এখনো লাইভে বলেছি যে আপনি 1ও পেতে পারেন, 0ও পেতে পারেন, কারণ এবারে যা ইন্টারভিউ নেওয়া হচ্ছে কেউ স্যাটিসফাইড নয়। আপনি ডেমনস্ট্রেশন দিচ্ছেন, আপনি মনে করছেন নাচা গানারও তো সময় নেই, অনেকের নাচ গান করতে দেখলাম, তা নাচ গানও তো হচ্ছে না। সব উত্তর দিলেও আপনার 5-7টা আপনাকে বানান লিখতে দিচ্ছে, স্পেলিং আপনার লিখতে দিচ্ছে যে বানান লিখুন, 19-এর নামটা পড়ুন। মনে জাগে না যে এই যাবৎকালের পশ্চিমবঙ্গের ইতিহাসে এইরকম ইন্টারভিউ কটা হয়েছে? যারা আমাকে পিছনে নানান কথা বলবে, তারা বলছি আমি, সামনে আসলে জড়িয়ে ধরবে। যারা ইন্টারভিউয়ের জন্য শুধুমাত্র দীর্ঘদিন ধরে তো অনেকে ইন্টারভিউ পড়াশোনা করছেন, ইন্টারভিউ কোনো কোচিং সেন্টারে ঠিক মতো কি ইন্টারভিউ হচ্ছে? মানে কোচিং সেন্টার যেগুলো দেখানো হচ্ছে সবগুলো কি হুবাহু আসছে? আপনার 28 স্কোর 27 স্কোর হতে পারে, কিন্তু যদি 2 পান, আপনি 0 পান, ইন্টারভিউ কি ধরবে আপনি জানেন না। আপনি বাংলার স্টুডেন্ট, আপনাকে সায়েন্স থেকে আসছে, সায়েন্স থেকে নিয়ে আসছে, আপনি কি বলবেন? আপনি বলুন তো, কেউ একজন মেসেজ আমাকে বলুন, ম্যাজিক জিরোর ধারণা দিন। কিছু ক্যান্ডিডেট আছে, এরা সত্যি কথা বলতে কি, এরা কোনো শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না। এরা যত আমরা পুড়তে দেখবো, যত আমরা পুড়ছি, তারা তত হাসছে। এই সোশ্যাল মিডিয়াতে কিছু ক্যান্ডিডেট রয়েছে, বুঝলেন, এদের কাজ হচ্ছে এই নানান রকম কন্ট্রোভার্সি তৈরি করা। আপনারা ম্যাজিক জিরোর ধারণা বলুন, একজন ম্যাজিক জিরোর ধারণা দিন। একটা কোশ্চেন আমি বলছি, বাংলার স্টুডেন্ট, ম্যাজিক জিরোর ধারণা দিন, লিখুন ম্যাজিক জিরোটা কি। যখন সব কোশ্চেন পাবেন তখন কেমিস্ট্রি থেকে ধরা হচ্ছে একটা, আপনি কি করবেন? আমি এটাই বলতে চাইছি, যে কেউ এক্সপার্টরা যে কোনো কিছু ধরতে পারে, অভিযোগ নেই, কিন্তু এ যাবৎকালে প্রাইমারি শিক্ষক নিয়োগের যতগুলো ইন্টারভিউ হয়েছে, এত কঠিন ইন্টারভিউ কিন্তু কোথাও হয়নি। শুধুমাত্র ভ্যাকেন্সি কম বলে যার 28 স্কোর আছে সে ভেবে নিচ্ছে 27 স্কোর আছে, হ্যাঁ আমার 22, 23, 24 বছর বয়স, অনেক দিন চাকরি করব, ক্যালকুলেশন করছে। অপেক্ষা করুন, অপেক্ষা করুন, আপনি 0ও পেতে পারেন, 1ও পেতে পারেন, 1.5ও পেতে পারেন। আর এবার 10-এর সম্ভাবনা অনেক কম, আমার ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত ধারণা থেকে বলছি। এটা মাথায় রাখবেন। 1-2বার আন্দোলন এসে অনেকেই মনে করছে যে আমি বহুবার আন্দোলন গেছি, আমি সব জানতা হয়ে গেছি। সব অভিযোগ তো বিদেশি কাজের দিক দেখে দিলে হবে না। এই সামনে থেকে লিড করছি বলে এই নয় যে সমস্তটা দায় আমাদের নিতে হবে। আপনাদের অনেকের বাড়ির আশেপাশে আমি একই কথা বারবার বলছি, কত নেতা, মন্ত্রী, মুখ্যমন্ত্রী যাচ্ছেন, কত বিভিন্ন শিক্ষামন্ত্রী যাচ্ছেন, তাদের কাছে ডেপুটেশন তুলে দিন, দিয়ে জানান আমাদের ভ্যাকান্সি বৃদ্ধি করতে হবে। এই জায়গাটা কি কেউ করছেন? কিছু ক্যান্ডিডেট আছে, সত্যি কথা বলতে কি, তাদের জন্যই এই কষ্টটা হয়। আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, ছেলে বা মানে শিক্ষিকা বা হবু শিক্ষিকা, শিক্ষক যারা যারা আছেন, প্রত্যেকেই পরবর্তী যে আন্দোলন পদক্ষেপ নেওয়া হবে অবশ্যই অবশ্যই আসবেন। আর আবারও বলছি, যারা চাকরি পেয়েছে, চাকরি করছে, আপনার নিজের বন্ধু হলেও সে চাইবে না যে আপনি শিক্ষকতা বা শিক্ষিকা হন। ঠিক আছে, প্রত্যেকেই দেখবেন আপনার যন্ত্রণার উপরে আরও যন্ত্রণা বাড়িয়ে দেবে, আপনার ডিপ্রেশনের উপরে আরও ডিপ্রেশন
যাতে হয় সেগুলো বাড়িয়ে দেয়। কী করছিস এত বছর ধরে? তোরা চাকরি পেলি না, এত বছর ধরে কী করছিস তোরা? সেই 22 সালে টেট পাস করেছিস, তোদের কোনো ক্ষমতা নেই, নেতৃত্বের কোনো নেই, কিন্তু বাস্তবটা কেউ বুঝবে না। আপনার উপরে আপনি যাকে আপনার দুর্বল কথাগুলো বলবেন সেই বলে যাবে। আমরা দেখ কতটা করেছি। যারা বড় বড় কথা বলে, যারা নেতৃত্ব নিয়ে প্রশ্ন করে, বারে বারে বলে যে ফলোয়ার বৃদ্ধি পেয়েছে বা এইসব নানান কথা বলে, ছেলে মেয়েদের দায়িত্ব নিয়েছে, দায়িত্ব কেউ নেয় না ওইভাবে। তাদের বলি যে 2017 টেট কেন গিয়ে পরীক্ষা প্রায় 3-4 বছর পরে গিয়ে 17, 18, 19, 20, 21 এত বছর পর পরীক্ষা হয়েছিল। 2017 টেট নিয়োগ 2022 সালে, 5 বছর পর পরীক্ষা। 17 টেটে আমিও যুক্ত ছিলাম। যখন বলার সুযোগ পায় না, এক শ্রেণী বলে নেয়, পিছনে ভাবে না যে আমি কি করে এসেছি। সব তৈরি হবে, অপেক্ষা করুন। সময়টা খারাপ যাচ্ছে, সব ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়া হবে। বাইশ স্টেট দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে, 22 স্টেট সংঘবদ্ধ বলে এত গায়ে জ্বালা। কটা মাস্টার আমাদের পাশে এগিয়ে এসছে বলুন তো? 2-1 দেখি পোস্ট করে, আমি দেখেছি, মানে আমাদের নিয়ে তারা কথা বলে, কমেন্ট করে। 2-1 দেখেছি। আমাদের তরুণদা আছে তার মধ্যে, খুশো তরুণদা। মানে এরকম ক্যান্ডিডেট যারা চাকরি করছে তারা কিন্তু পাশে থাকে। কিন্তু ম্যাক্সিমাম আপনার বন্ধু বান্ধব থেকে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যারা চাকরি করছে কোনোদিন আপনার হয়ে কোনো প্রতিবাদ করবে না, কোনোদিন আপনার হয়ে কিছু বলবে না। যারা 14 টেট পাস করে চাকরি করছে, অনেকে তো 0 পেয়েও চাকরি করছে, কিন্তু আপনি সামনে যান, আপনি তাদের মুখ থেকে উপদেশ শুনে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন। 22 স্টেটে অনেক মেধা আছে, 17 স্টেটে অনেকে 1-2 নাম্বারের জন্য কোয়ালিফাই করতে পারে, অনেক মেধা আছে 22 স্টেটের ক্ষেত্রে। শুধু আমাদের এই পরিস্থিতি আমাদেরকে এই অবস্থা তৈরি করেছে। অনুরোধ করব আমি, এই আর বাড়াবো না আমি লাইভ, যে আপনারা আশেপাশে, বাড়ির আশেপাশে যারা আছেন, একসাথে সব রাগ অভিমান ভুলে, আমাদের এই এত কিছু হতো না, এত মত, এত বিনিময়, মানে এত রাগ অভিমান তৈরি হতো না যদি এত বছর অপেক্ষা করে করে যখন হচ্ছে না, প্রত্যেকে অসুস্থের মধ্যে আছি, হচ্ছে না বলেই কিন্তু এই অভিযোগগুলো বিভিন্ন দিক থেকে আসছে। কিন্তু দিনের শেষে আমরা নিজের কাছে প্রশ্ন করবেন তো, যে আমি কি করছি এই ইন্টারভিউয়ের জন্য, আমি কি করছি, আমি কি করছি 22 স্টেটের সকলের জন্য। আমি তো চাকরি পাবো 39,000-40,000-এর মতো স্যালারি হবে আমার, সে বিদেশ গাজিও পাবে, কিন্তু আমি কি করছি এই প্রশ্নটা প্রত্যেককে করবেন। আর প্রত্যেকের দায়িত্ব থাকবে পরবর্তী পদক্ষেপ, পরবর্তী কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত ভূমিকা নেওয়ার জন্য। এটা ছিনিয়ে আনতে হবে। এটা আমাদেরকে বঞ্চিত করা হলো পুরোপুরি, আর বঞ্চিতের কোনো শেষ নেই। বঞ্চনার কে আসলো কে গেল দেখার দরকার নেই, কার রাগ কার অভিমান। আর কিছু ছেলে মেয়ের এই অসময়ে লাইভ করা কে করবে বলুন তো? অসময়ে এই ভোটের সময় লাইভ করে, ভোটের সময় বিকাশ ভবন, ভোটের সময় বিভিন্ন আধিকারিকদের সাথে দেখা করা, এপিসি ভবনে যাওয়া কে করবে? কিছু প্রতিহিংসা পরায়ণ মানুষ, ছেলেও আছে 22 স্টেটে, কিছু মেয়েও আছে। আর অনেকের একটু সমস্যা থাকতে পারে, বিদেশের লাস্টে গাজিটা আছে, এই গাজিটার জন্য অনেকের সমস্যা আছে। তবে আমি মনে প্রাণে আমি সম্প্রীতির বার্তা ছড়াই, মনে প্রাণে আমি শুধু 22 স্টেটের স্বার্থে লড়াই, কোনো রাজনৈতিক রং ছাড়া। অনেকে অনেক কথা লেখে, আমার লাইভটা শুনবেন, ডাইরেক্ট কিছু না বললেও কিন্তু আমি ইনডাইরেক্ট অনেক কিছু তুলে ধরি। আমাদের বঞ্চিত করে রাখা হচ্ছে অটোমেটিক্যালি। 2 মাসের মধ্যে ইন্টারভিউ করে দেওয়া সম্ভব। গৌতম পাল পুরোপুরি একেবারে এই 22 স্টেটের নিয়োগের ক্ষেত্রে পুরোপুরি উনি একেবারেই কি বলা যায়, ওনার যে প্রতিশ্রুতি পুরো মিথ্যা। এবং উনি যে স্বচ্ছতার প্রতীক হিসাবে আমরা প্রত্যেকে জানি, এখনও জানি,
কোশ্চেন আমাদের যে পিডিএফ সব বেরিয়ে গেল বাইরে। এই নিয়োগ দেওয়ার ক্ষেত্রে গৌতম পাল পুরো অসফল, সফলতা পায়নি। কি কারণে পাননি? লোকজন নেই, এক্সপার্টরা তারা বিভিন্ন ভোটের কাজে তারা ব্যস্ত হয়ে গেছে, এটাও ফ্যাক্টর। কিন্তু ওসব কথা আমরা কেন শুনবো? ওসব কথা আমরা শুনবো না। গেলে একটাই কথা বলবে, আমার কাঠামো নেই, এতগুলো ইন্টারভিউ নেবো, এত ক্যান্ডিডেটের ইন্টারভিউ নেবো, আমাদের কোনো সেই ইনফ্রাস্ট্রাকচার নেই, মানে সেই কাঠামোগত আমাদের মানে জায়গা নেই। আমরা পর্ষদের একটা বিল্ডিংয়ের করছি, সেগুলো কম, 11টার মতো হচ্ছে আপনার টেবিল সংখ্যা। 11টা টেবিল সংখ্যায় হয় খেলা হচ্ছে। হ্যাঁ, বাস্তব কথায় গাজীর জন্য প্রবলেম আছে, কেউ বলতে পারে না। কিন্তু আমার কাছ থেকে যারা দেখেছে, আমার পাশ থেকে যারা দেখেছে, তারাই জানে যে মানুষটা কেমন। সেটা আমি বলবো না, বা যারা দেখেননি সামনে থেকে দেখবেন আগামী দিনে লড়াইটা কিভাবে হয়। দুটো দাও। যাই হোক, আমি আপাতত রাখছি। আপনাদের শুধু একটু বলার জন্য যে আমরা কি করতে চলেছি। দেখুন, খিদে আছে, আমার খিদে আছে, যন্ত্রণা আছে। রাতে কত ঘন্টা ঘুমানো হয় বলুন তো আপনারা? আমি কত ঘন্টা ঘুমাই? কত ঘন্টা ঘুমাতে পারি ভালোভাবে? একটু বলুন তো ভালো করে, কত ঘন্টা ঘুমাতে পারি? তবে সামনের দিনে আমাদের অচলাবস্থাটা পরিবর্তন চাই। সামনের দিনে এই ভ্যাকান্সিটা পরিবর্তন চাই। সামনের দিনে আমরা 2 মাস ওয়েট করতে রাজি আছি। ইন্টারভিউ 2 মাস পরেই শুরু হোক, তার আগে ভ্যাকান্সি প্রকাশ করতে হবে যে আপাতত 50,000 ভ্যাকান্সি বা 40,000 ভ্যাকান্সি আমরা দেব। সেই টাইমটা লাগবে আমাদের তৈরি করতে। অপেক্ষা করুন, এবারেই শেষ সুযোগ। এরপরে নিয়োগ কি হবে আমরা জানি না। আর সবচেয়ে বড় কথা, 23টা জেলায় একমাত্র কলকাতার রাজপথে সংঘবদ্ধভাবে 22 টেটরা কিন্তু আছে। 2022 সালের টেট উত্তীর্ণরা আছে। আর এদের নিয়োগটা যে সরকার আসুক, তাদের কিন্তু এদের নিয়োগটাই কিন্তু প্রথম নিয়োগ হবে। নিয়োগটা কিন্তু প্রথম নিয়োগ হবে। এবং যেহেতু এতদিন অপেক্ষা করা হয়েছে, ভ্যাকান্সি বৃদ্ধি করতে হবে। ভ্যাকান্সি প্রত্যেকটা স্কুলে ভ্যাকান্সি, যেটা বলতে ভুলে গেছি। শুনুন, ভ্যাকান্সি নিয়ে কিন্তু একটা বিষয় আছে, যেগুলো সরকার কিন্তু সব ভ্যাকান্সি কিন্তু বের করেন না, ভ্যাকান্সি হাইড করে রেখে দেন। আরে আপনি আপনার বাড়ির আশেপাশে দেখুন, স্কুলগুলো দেখুন ভ্যাকান্সি আছে কিনা। আর প্রত্যেক বছর এত রিটায়ার হচ্ছে, প্রত্যেক বছর মাত্র 13,000 ভ্যাকান্সি। প্রত্যেকটা স্কুলে শিক্ষক দরকার, শিক্ষিকা দরকার। আর ভ্যাকেন্সি সরকার চাইলে স্যাংশন করতেই পারে। এই 16,500 নিয়োগ হলো, রাতারাতি ভ্যাকেন্সি ক্রিয়েট হলো। 42,000-এর পর 738 প্রশ্নবুল শেখানোর পর আবার 16,500 নিয়োগ। করোনার সময় তখন স্কুল বন্ধ। আমি অনেকবার লাইভে বলেছি। আমি জানি না সামনের দিনে আমি এই প্রতিবাদ করার জন্য কি শাস্তি হতে পারে, তবুও সত্য যেটা সত্য বলে যাব। যারা এর আগে আন্দোলনে আসেননি, যারা কোনোদিন ভাবেননি যেতে হবে, অনেকেই রাজপথে এসছে শেষ কয়েকটা আন্দোলনে, নালে এত স্বতঃস্ফূর্ত এত আন্দোলনের গতি প্রকৃতি হতো না। কিন্তু আরও অনেক ক্যান্ডিডেট যারা বাইরে আসেন, আমি বলছি আগামী দিনে 20,000 জন পথে নামুন। 60,000-এর মধ্যে 20,000 জন প্রাইমারি পর্ষদের সামনে বসুন, তালা মারুন যারা ভিতরে ঢুকেছে, যে আমাদের সাথে বসুন, কথা বলুন, ন্যায্য দাবিগুলো মানুন, আমরা এখান থেকে উঠব। পুলিশ প্রশাসন, প্রাইমারি পর্ষদ, বিকাশ ভবন কিসের জন্য? সব মানুষের যদি কাজে না লাগে। এই আমরা যদি ফ্রেশার হতাম, ব্যাপারটা আলাদা। প্রত্যেকেই টেট উত্তীর্ণ, প্রত্যেকেই প্রশিক্ষণ নেওয়া, তাহলে স্কুলে শিক্ষকেরও হবে, সেখানে শিক্ষার্থী কমে যাচ্ছে, বেসরকারি স্কুলে শিক্ষার্থী বাড়ছে। তাহলে আপনাদের সরকার হয়ে পদক্ষেপটা কি নিচ্ছেন আপনারা? 2 কোটি চাকরি দিয়েছেন, কোথায় 2 কোটি চাকরি? 18 সাল থেকে অপেক্ষা করে আছে প্রাইমারি টেট পরীক্ষা দেবে বলে। টেট পাস করে আরও 3 বছর, পাকা 3 বছর পেরিয়ে গেছে। আমরা সরকারের কাছে তো এটুকু আশা করতে পারি, আমরা।
থাক, ভালো থাকবেন প্রত্যেকেই ভালো থাকবেন।